আসসালামু আলাইকুম। আজ 25শে ডিসেম্বর 2024 পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানের আজকে দ্বিতীয় পর্বে আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমাদের বিশেষ অতিথি আমাদের হট সিটে এসে বসেছেন মোয়াজ্জেম হোসেন খান মজলিস, 69-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়ক এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সংগঠক মজলিস হোসেন খান মজলিস, বাংলা জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খান মজলিস, আপনি কেমন আছেন? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা ওখানে শিরোনাম করেছি যে 5ই আগস্ট বাংলাদেশ এবং পরবর্তী সময়ের কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এবং আমাদের করণীয় কি। আপনি একটু আমাদেরকে শিরোনাম দিয়ে শুরু করবেন। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ এবং আমাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আজকে 25শে ডিসেম্বর, এটা 25শে ডিসেম্বরের এটারও একটা আছে, আপনার বৈশিষ্ট্য আছে। খ্রিস্ট ধর্মের বড়দিন, যদিও আজকে খ্রিস্টান ধর্মের বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে। এবং আজকে পাকিস্তানের জাতির জনক কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নাহরও জন্মদিন। আচ্ছা আচ্ছা। এবং আজকের দিনে 1964 সালের 25শে ডিসেম্বর এই উপমহাদেশের প্রথম বাংলা টেলিভিশন, আমাদের তৎকালীন পিটিভি চালু হয়। এবং তখনকার দিনের পাকিস্তান টেলিভিশন এবং এই উপমহাদেশের প্রথম বাংলা টেলিভিশন চ্যানেল চালু হয়। আচ্ছা। এবং 1965 সনে আমি, এটাও একটা মানে সিগনিফিক্যান্ট দিন আর কি। 1965 সালে আমি তৎকালীন মানে এসএসসি পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করে এসে ঢাকা কলেজে ভর্তি হই। আচ্ছা আচ্ছা। এবং 1965 সাল এবং ওই সময়ই আপনার পাকিস্তান ভারত যুদ্ধ হয় 65 সালে। আচ্ছা আচ্ছা। তো ওই সময় এখানকার জনগণ বা আমরা সবাই পাকিস্তানের পক্ষেই ছিলাম। আচ্ছা। কিন্তু ওই সময় আমাদের যে জিনিসটা আমরা লক্ষ্য করি যে আমরা খুবই অরক্ষিত। ওই যুদ্ধের ফলে আমরা যে জিনিসটা দেখি যে এখানে পাকিস্তানের শুধু 20,000 সৈন্য ছিল। ভারত যদি ইচ্ছা করতো একদিনেই দেশ দখল করে নিতে পারত। আচ্ছা। যে জিনিসটা আমি বললাম কিছুর জন্য, বর্তমানে আবার পরিস্থিতিটা অনেকটা এই ধরনেরই আসছে। আচ্ছা। তো যাই হোক, আপনার যে কারণে পাকিস্তান ভাঙছে সেই পরিস্থিতিটাই আবার আসছে। কারণ আপনারা জানেন যে এই বর্তমান ছাত্ররা যে কথাটা বলতেছে যে এটা দ্বিতীয় স্বাধীনতা, আসলে এটা দ্বিতীয় স্বাধীনতা না, এটাকে আমরা বলতে পারি তৃতীয় স্বাধীনতা। আচ্ছা। দ্বিতীয়টা কখন? দ্বিতীয়টা 71-এ, 47-এ হলো প্রথম স্বাধীনতা। এবং আমাদের তিনটা স্বাধীনতার মধ্যেই আমি বলতে চাই বর্তমান ছাত্ররা যেটা বলছে যে বৈষম্য বিরোধী আন্দোলন করতেছে, এই তো দ্বিতীয় স্বাধীনতা তারা বলছে। আচ্ছা। আসলে আমাদের প্রত্যেকটা স্বাধীনতাই আপনার এই বৈষম্য বিরোধী ছিল। আচ্ছা। যেটাকে আমাদের ইসলামিক ভাষায় বলা যায় যে এটা ইনসাফ কায়েমের জন্যই, মানবাধিকার রক্ষা আর কি। কারণ হলো যে 47-এর ওই স্বাধীনতার সময় আগে যে 46-এ যে নির্বাচন হয় সারা বাংলায়, সেখানে পাকিস্তান ইস্যুতে এখানকার মুসলমানরা আপনার মুসলিম লীগে ভোট দেয়। এর মূল কারণও ছিল
যে ওইখানকার ম্যাক্সিমাম জমিদার ছিল হিন্দু এবং প্রজা ছিল মুসলিম। আচ্ছা এবং তারাও যে এই বৈষম্যকে নিরসন হবে এই উপলক্ষেই এরা জি আপনার ওই 46-এ পাকিস্তান ইস্যুতে মুসলিম লীগের ভোট দেয় এবং আচ্ছা। তার পরবর্তীকালে ওই কারণেই আপনার 47-এ আমাদের মুসলমানদের একটা আবাসভূমি আমরা পাই। আচ্ছা 71-এও আপনার ওই একই জিনিস আর কি। 71-এও আপনারা দেখবেন যে পাকিস্তানের জাতীয় জীবনে যে জিনিসটা সবচেয়ে বেশি মানে অভাব অনুভূত হয়েছে সেটা হলো যে এখানে গণতন্ত্রটা আসলে ছিল না, সাম্যমানবিক মর্যাদা ছিল না। কারণ হলো যে ভারত পাকিস্তান তো একসাথে স্বাধীন হয়েছে, ওখানে প্রথম থেকেই একটা ডেমোক্রেটিক সিস্টেম চালু ছিল। জি আমাদের এখানে আমাদের এই যে আমাদের পাকিস্তান প্রতিষ্ঠাতা যে মোহাম্মদ আলী জিন্নাহ, উনি পাকিস্তান হওয়ার 1 বছরের মাথায় মারা গেলেন। আচ্ছা আচ্ছা এবং ভারত যারা স্বাধীন করেছিল তারা দীর্ঘদিন ক্ষমতায় থেকে ভারতকে একটা স্টেবল পজিশনে আনার পরেই কংগ্রেসের বহুদিন পরে কংগ্রেসের পতন হয়েছে। আমাদের এখানে জিনিসটা হলো যে এখানে মুসলিম লীগ যে মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান আসলো তারা দীর্ঘদিন এখানে থাকতে পারেনি এবং তাদের কিছু ভুলের জন্যই আসলে মূলত পাকিস্তান ভাঙার সূত্রপাত হয়। আপনারা জানেন যে জিন্নাহ সাহেব তো সরল বিশ্বাসেই ওইখানে এই উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান বলেছিলেন এবং সেটাকে কেন্দ্র করেই এখানে আবার আমরা যারা মুসলমান হিসাবে পাকিস্তান কায়েম করলাম, আবার আমরা বাঙালি মুসলমান থেকে শুধু বাঙালি হয়ে গেলাম ওই ল্যাঙ্গুয়েজ ইস্যুতে। তো এই বড় নেতার ছোট ভুলই একটা বিরাট ডিজাস্টার টাইনে আনতে পারে। কারণ একটা ডাক্তার ভুল করলে একটা রোগী মারা যায়, আর একটা রাজনৈতিক নেতা ভুল করলে কোটি কোটি লোক সাফার করে। তো এটা একটা জিনিস আর কি যে বাঙালি মুসলমান থেকে আমরা মাত্র 1 বছরও যায় নাই পাকিস্তান হওয়ার, আমরা বাঙালি মুসলমান থেকে বাঙালি হয়ে গেলাম। তারপরে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটলো। তারপরে আপনারা দেখবেন যে এখানে ওই যদিও এটা নিরসন হয়েছিল যুক্তফ্রন্ট 54 সালে যুক্তফ্রন্ট যখন ইলেকশনে জিতে তখনই বাংলা টাইমে প্রতিষ্ঠা করা হয় এবং 21শে ফেব্রুয়ারিকে ছুটি ঘোষণা করা হয়। আবার হোসেন শহীদ সোহরাওয়ার্দী যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী 1956 সালে তখন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। এই ভাষা ভিত্তিক এইটাও জাতীয়তাটাও একটা এন্ড পর্যায়ে ছিল, কিন্তু মূল জিনিসটা চলে আসলো সেটা হলো যে বৈষম্য। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে যে অর্থনৈতিক বৈষম্য বা সামাজিক রাজনৈতিক বৈষম্য, সেটাই মূল জিনিস। এবং সেটা দেখবেন যে 1964 সালে আইয়ুব খান যখন প্রথম নির্বাচন দেয় আর কি ওই সময়ও তৎকালীন আমাদের সব নেতারা মিলেই মোহাম্মদ আলী জিন্নাহর বোন ফাতেমা জিন্নাহকে প্রার্থী করেন এবং ওখানে একটা মূল পোস্টারই ছিল সোনার বাংলা শশাঙ্কেন, এবং সেখানে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের বৈষম্যটাকেই তুলে ধরছিল। তো এই বৈষম্য তো একটা হলো অর্থনৈতিক বৈষম্য, আর একটা দেখবেন যে ওই যে 65 যুদ্ধে যে বাঙালি সৈন্যরা অসীম বীরত্বের সাথে লাহোরকে রক্ষা করলো বা যুদ্ধ কি করলো, সেখানে আমাদের সামরিক ক্ষেত্রেও আমাদের এখানে বৈষম্য ছিল। ইভেন কি পাকিস্তান আর্মিতে আমাদের যে যারা সোলজার ছিল তারা বৈষম্য শিকার হয়ে বলতো, যেটাকে আমরা বলি আগরতলা কনস্পিরেসি কেস। সেটার মূল উদ্যোক্তা যারা ছিল অল্প 2-4 জন
সিভিলিয়ান বাদে, আর বাকি সবই ছিল নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর সদস্য। কাজেই বৈষম্যর কারণেই তারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার চিন্তা করে লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেমের নেতৃত্বে বারবারই বৈষম্যের শিকার। বৈষম্যের আগে এবং পাকিস্তান গভর্নমেন্ট ওরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিকভাবে প্রতিহত করতে যেয়ে তাকে এই আগরতলা কেসের আসামি করে। আচ্ছা আচ্ছা। এবং তার 6 দফাটাও এই বৈষম্য বিরোধীই ছিল আর কি। তো সেই ক্ষেত্রে আপনার আবার 64 যে নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলও দেখা গেল যে ওই মৌলিক গণতান্ত্রিক সিস্টেমে ফাতেমা জিন্নাহর প্রতি বড় সমর্থন থাকা সত্ত্বেও তাকে হারিয়ে দেওয়া হলো। আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে বৈষম্যের ইতিহাস। বৈষম্যের ইতিহাস। আপনারা শুনছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান এবং 69-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়ক, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক মোয়াজ্জেম হোসেন খান মজলিস। উনি আজকে পলিটিক্স ক্লাবের মুখোমুখি হয়েছেন। জানতে চেষ্টা করব আজকে তার ছাত্র জীবনের স্মৃতি এবং তার স্বাধীনতা যুদ্ধ সহ 47 এবং তৎপরবর্তী 71 এবং শেষমেশ আমাদের এই তৃতীয়বারের মতো 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে। খান মজলিস। এবং এই পরিস্থিতিতেই আপনার ধরেন 1965 সালেই আমি ছাত্রলীগে যোগদান করি এবং ঢাকা কলেজের ওই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। 67-তে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং ওখানে আপনার তখন ছাত্র সংসদ নির্বাচন হয়। সেই ছাত্র সংসদ নির্বাচনে ফজলুল হক মুসলিম হলে আপনার একটা সংহতি প্যানেল হয়, ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ, ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপ এবং ছাত্রলীগ সমন্বয়। এবং সেই ছাত্র সংসদ নির্বাচনে আমি তখন আনোয়ার হোসেন মঞ্জু বিপি হয়, আব্দুল কুদ্দুস মাখন জিএস, আমি সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত হই কাজে। এবং ছাত্রলীগ একমাত্র এখন যেটা সার্জেন্ট জহুরুল হক তৎকালীন ইকবাল হলে ওরা পূর্ণাঙ্গ প্যানেলে জয়লাভ করে। এই ছিল ছাত্রলীগের পরিস্থিতি। ধরতে গেলে 100টা হলের মধ্যেই এদের পরিস্থিতি ছিল। তো আমি যখন সেকেন্ড ইয়ারের ছাত্র, তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হই। এখানে এই স্বাধীনতা যুদ্ধে আমার বড় কৃতিত্ব হচ্ছে এই 100টা হলের ছাত্রলীগের যখন 70-এ ডাকসু নির্বাচন হয় এবং যখন সরাসরি ভোটে ডাকসুর নির্বাচনটা হয়, সেই নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থীদেরকে আমরা জয় করে আনি। এখানে মধ্যে সমস্ত ছাত্র ইউনিয়ন, মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ, সরকারি ছাত্র সংগঠন, এনএসএফ সবাই সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। তো আপনারা জানেন যে এই 69-এর আন্দোলনের জায়গায় আমার যে কথাটা আমি বারে বারে বলি যে এই 69-এর আন্দোলনের মূল কারণই হলো এই বৈষম্য বিরোধী আন্দোলন এবং আগরতলা কেসের বিরুদ্ধে আন্দোলন আর কি। সেই আন্দোলনে আমরা যদি সেই আন্দোলন না করতে পারতাম তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও মুক্তি পেতেন না এবং আপনার এই দেশের স্বাধীনতা যুদ্ধ আসলে হতো কিনা সন্দেহ। কারণ হলো এই 69-এর আন্দোলনই আসলে পাকিস্তানের থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল আপনাকে ভূমিকা পালন করেছে। আমরা ক্রিকেট খেলা যেটাকে বলি যে ওই টার্নিং পয়েন্ট, 69-এ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের টার্নিং পয়েন্ট। এটার মাধ্যমে আমরা আগরতলা কেসের থেকে আমাদের নেতাদেরকে মুক্ত করে আনি এবং
শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। এবং এই বঙ্গবন্ধু উপাধির প্রস্তাবক কে ছিলেন? সেটা ওই আমাদের ছাত্রলীগ সংগঠনই দেয় আর কি। আচ্ছা, তো এখানে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা ৬৯ আন্দোলনের হ্যাঁ, ফলে শেখ মুজিবুর রহমান এত এম্পাওয়ার্ড হয়ে যান যে উনি বলেন যে আমি প্যারিটি মানি না, এখানে ওয়ান ম্যান ওয়ান ভোট চালু করা হোক। আচ্ছা আচ্ছা, এবং এটা মানতে বাধ্য হন। এবং ঠিক এই কারণে আপনার ওই ৭০-এর নির্বাচনে মানে পূর্ব পাকিস্তানে ১৬২ সিট নির্ধারিত হয় এবং আরো 7টা হইল আপনার রিজার্ভ সিট। এই ১৬৯ সিটের মধ্যে জি, আওয়ামী লীগ ১৬৭ সিট পায়। এবং শুধু পূর্ব পাকিস্তানে নির্বাচনে জয়লাভ করেই আওয়ামী লীগ বা আমাদের আপনার সারা পাকিস্তানের মেজরিটি পার্টির জি, এবং পাকিস্তান শাসন করার কর্তৃত্ব লাভ করে। আচ্ছা, কাজে ৬৯ যদি না হতো তাহলে শুধু পূর্ব পাকিস্তানে জয়লাভ করেও পাকিস্তানে মেজরিটি পার্টি লিডার হওয়া যাইত না। যাইতো না, হ্যাঁ। এবং এবং ওই ওই নির্বাচনের রেজাল্ট না মানার ফলেই হ্যাঁ, আসলে আমাদের মুক্তিযুদ্ধ আমরা যেটা করেছি সেটা বহির্বিশ্বের সমর্থন লাভের উপযুক্ত হয়। কারণ পাকিস্তান একটা বৃহৎ মুসলিমদের তৎকালীন কমনওয়েলথের সদস্য, জাতিসংঘের সদস্য, জি, একটা দেশ আমরা ভেঙে ভাঙবো, এটা বহির্বিশ্ব কেন সমর্থন দিবে? তাই তো। এই সমর্থনের মূল জিনিসটাই হচ্ছে ৭০-এর নির্বাচন। এবং সেই ৭০-এর নির্বাচনের পিছনে ভূমিকা পালন করছে ৬৯। এবং ওই কারণেই যে পাকিস্তান যখন ক্ষমতা দিল না, তখন আমরা বহির্বিশ্বে সমর্থন লাভের জন্য আপনার বলতে পারলাম যে পাকিস্তান ইজ এ বারবারিয়াস নেশন, যেখানে মেজরিটি পার্টি লিডারকে ক্ষমতা তো দেওয়াই হয় নাই, উল্টা তাদের উপরে অপারেশন চালানো হচ্ছে। আচ্ছা, কাজেই আজকের রাজনীতির যে মূল সমস্যা আমি যেটা বলবো, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এই ইতিহাস বিকৃতিটাই বাংলাদেশের মূল সমস্যা। আচ্ছা, আচ্ছা, কারণ এখানে এই ৬৯-এর আন্দোলন আমরা যারা করেছিলাম, বিশেষ করে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, আমাদের ভূমিকাটাকে আসলে স্বীকৃতি দেওয়া হয়নি। স্বীকৃতি দেওয়া হয়নি বলেই আপনার এখানে আওয়ামী লীগের রাজনীতির মূল তাদের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল হচ্ছে স্বাধীনতা। এই স্বাধীনতা যে আওয়ামী লীগ বলতেছে যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে দিছে। আচ্ছা, এখানে আবার বিএনপির মূল ক্যাপিটাল হলো জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে আর দেশ স্বাধীন হয়েছে। আসলে প্রকৃতপক্ষে এই দেশের স্বাধীনতা যুদ্ধ মূল ভূমিকা পালন করছে এখানকার ছাত্র সমাজ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আমরা যারা নেতৃত্ব দিছি। এখানে ইভেন কি আপনার মুক্তিযুদ্ধটা যারা দাবিদার হচ্ছেন তারা সবাই কিন্তু দাবি করছেন মার্চের পরে থেকে তাদের ভূমিকাটারে হাইলাইট করতে চাচ্ছেন। আচ্ছা, আচ্ছা, কিন্তু মুক্তিযুদ্ধ প্রকৃতপক্ষে শুরু হইল যখন আগরতলা ষড়যন্ত্রমালার আসামি সাজেন জোহর লকরে 15 ফেব্রুয়ারি যেদিন হত্যা করা হয় ক্যান্টনমেন্টে, সেদিন থেকেই মূলত আসলে একটা আমাদের নেতৃত্বে একটা বলা চলে একটা তাণ্ডব সৃষ্টি করা হয়। যে তাণ্ডব যে তাণ্ডবের ফলে আগরতলা কেসের যে মূল বিচারক উনি পালিয়ে চলে যেতে বাধ্য হন। এবং বঙ্গবন্ধু সহ আগরতলা কেসের আসামিদেরকে মুক্ত করে দেওয়া হয়।
এই জন্যে আসলে আমাদের স্বাধীনতা যুদ্ধ মানে ডাইরেক্ট কনফ্লিক্ট বা ডাইরেক্ট যুদ্ধ শুরু হয় হলো 15 ফেব্রুয়ারি আচ্ছা আপনার 1970 সালে আর কি তো এই জন্যেই তারপরে ওই 15 ফেব্রুয়ারিকে স্মরণ করতে যেই আমাদের বর্তমান যে একটা আমরা 15 ফেব্রুয়ারি কত সাল 15 ফেব্রুয়ারি কত সাল ওইটা 70 সাল আগে 70 সাল এবং যুদ্ধের আগে হ্যাঁ এবং ওই 15 ফেব্রুয়ারিকে স্মরণ করেই আমরা একটা 15 ফেব্রুয়ারি বাহিনী করি যে বাহিনীর পতাকা হিসাবে আমাদের বর্তমান যে পতাকা এই পতাকাটাকে আমরা তৈরি করি আর কি বিশেষ করে আর নিউক্লিয়াসের ভূমিকা কি ছিল আমার মনে হয় যে নিউক্লিয়াস যারা বলছে এরা স্বাধীনতা হয়ে যাওয়ার পরে তাদের ভূমিকাটাকে হাইলাইট করার জন্য তারা একটা নিউক্লিয়াস একটা তত্ত্ব হাজির করছে ফর্মুলা হ্যাঁ কিন্তু আমরা স্বাধীনতার আগে নিউক্লিয়াস বলতে আসলে কোনো জিনিসের অস্তিত্ব জানি না কিন্তু তাদের ব্যক্তিগতভাবে কিছু ভূমিকা ছিল কিন্তু তারা তো তখন রেগুলার স্টুডেন্ট ছিল না সিরাজুল আলম খান কে এম ওবায়দুর রহমানের ক্যাবিনেটে উনি 1963 সালে ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন আর অন্য যারা আর কি আব্দুল রাজ্জাকও আগে ছিলেন এবং কাজী আরিফ আহমদ শুধু ওই নগর ছাত্রলীগের নেতা ছিলেন এরা এই যে আপনার এটা তাদের এই আন্দোলনটাকে তাদের মস্তিষ্ক প্রসূত বলে চালানোর জন্য বা তাদের মুখে হাইলাইট করার জন্য আসলে ইতিহাস চুরিটাই বাংলাদেশের মূল সমস্যা কারণ এই 71-এর স্বাধীনতা যুদ্ধটার মূল ভূমিকায় যারা ছিল তাদের কাছ থেকেই আপনার তাকে ভূমিকাটাকে আত্মসাৎ করে আজকে আমাদের যারা রাজনীতি করতেছে এরা এটাই এলো এই দেশের এখন মুক্তিযুদ্ধের স্বাধীনতা বা বিজয়ের যেই ক্রেডিবিলিটি আওয়ামী লীগ নেয় আওয়ামী লীগ তো এখনকার আওয়ামী লীগ তখনকার আওয়ামী লীগ তো এক না তখন তো আওয়ামী লীগ সবাই করতো বিএনপির লোকেরাও করতো আওয়ামী লীগের লোকেরা তো না মুক্তিযুদ্ধের অন্য দলে চলে আসছে মুক্তিযুদ্ধের আগে আওয়ামী লীগ তো 69-এর আগে আওয়ামী লীগেরই অস্তিত্ব ওইভাবে ছিল না কারণ হলো এটা আওয়ামী লীগ 66 সালে ওই 6 দফা দেওয়ার পরে 7ই জুন একটা হরতাল করে আর কি আর কি সেই 7ই জুনের হরতালে আপনার ওই প্রায় 13 জন শ্রমিক মারা যায় কিন্তু আওয়ামী লীগ তারপরে কোনো রিপিট প্রোগ্রামই দিতে পারে নাই কারণ যে 13 জন মারা যায় এরা সবাই শ্রমিক এবং আওয়ামী লীগের কোনো শ্রমিক সংগঠন ছিল না এই আন্দোলনটা মূলত আপনার সকল শ্রমিক ফেডারেশন নির্মল সেনদের যে সংগঠন ছিল তাদের ভাড়া করার শ্রমিক সংগঠন দিয়ে এটা এই 7ই জুনের হরতালটা করা হয় তো আওয়ামী লীগের তখন মূল ভূমিকা পালন করে ছাত্রলীগ এবং ছাত্রলীগের কথা আমি আগেই বলছি যে ছাত্রলীগের কি কন্ডিশন ছিল ছাত্রলীগও ওইভাবে অর্গানাইজ ছিল না এখানে অক্লান্ত পরিশ্রম করে আমি এই সংগঠনটাকে দাঁড়া করাই আর কি কোন সংগঠন এই যে জাতীয় স্বাধীনতা পার্টি না তখনকার ছাত্রলীগ আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আর কি আমি আগেই বলেছিলাম যে এখানে মাত্র 100টা হলে ছাত্রলীগের সংগঠন ছিল তো এখানে থেকে কারণ ওই আগে যে মধ্যে ডাকসু বিবি ওই সময় হলো ইকবাল হলের ওইটা বাই রোটেশন সিস্টেমে একটা হল নির্ধারিত থাকতো সেই হল থেকেই বিপিজিএস হইতো তোফাইল সমগ্র ছাত্রদের রিপ্রেজেন্ট করতো তাও না হ্যাঁ এবং একমাত্র আর কি এখন এইটা হলো কি আসলে স্বাধীনতা যুদ্ধ হয়ে যাওয়ার পরে তারা নিজেরা ক্রেডিট নেওয়ার জন্য বা বিশেষ করে ভারতীয়দের কাছে তাদের নিজেদেরকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য তারা এই সমস্ত ভুয়া ইতিহাস তৈরি করে ইতিহাসকে ভিন্ন পথে পরিচালিত করছে এত বড় একটা 69-এর আন্দোলন শুধু তোফায়েল আহমদ বঙ্গবন্ধু
নিয়ে গেল, তাকে মহানায়ক বলা হতো। তোফায়েল তো তখন শুধু স্পোর্টসম্যান ছিল, যে ছাত্র সংগঠন মিলে আপনার 11 দফা আন্দোলনের মুখপাত্র ছিল, সে তো অনলি মুখপাত্র ছিল। আচ্ছা, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বৈষম্যের যে কথা আপনি শোনালেন, 47, 70, 71, 24-এর সঙ্গে এর সম্পর্ক কি? মানে স্বতন্ত্র এই 24-এর সঙ্গে এটার মধ্যে ধারাবাহিকতা আছে? অবশ্যই আছে। আমি তো বললাম যে এখানে যে 3টা স্বাধীনতা যদি আপনারা বলেন, প্রত্যেকটাই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে হয়েছিল। ওটা মানে যদি ইসলামিক ভাষায় বলেন যে এটা ইনসাফ কায়েমের জন্য হয়েছিল। বিগত সরকার, আওয়ামী লীগ সরকার, অনেকে বলে ফ্যাসিবাদ সরকার, তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং মানে তা এখন সবাই বলে যে তারা প্রচুর দুর্নীতি করেছে, ফ্যাসিবাদী কায়েম করেছে, ছাত্র জনতার উপর গুলি করেছে। তো তখন অনেকেই কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের সঙ্গে যায় নাই। আপনি কি নির্বাচন করেছিলেন? নির্বাচন করেছিলাম, কিন্তু সেটা হলো যে যেহেতু একটা এখানে সেটারও একটা যৌক্তিকতা ছিল। সেটা যৌক্তিকতা হলো যে একটা পাওয়ার স্ট্রাগলের কারণে, কনফ্লিক্ট অফ পাওয়ার, এই কারণে পাকিস্তান ভেঙে যায় আর কি। যে কারণে 71 সালে আমরা নির্বাচনে জয়লাভ করার পরেও 70-এর নির্বাচনে আমাদেরকে ক্ষমতা হস্তান্তর করা হয়নি। এখানে ভুট্টো এবং শেখ মুজিবের যে ক্ষমতার দ্বন্দ্ব, সেটাই একটা আপনার পাকিস্তান ভেঙে যাওয়ার মূল কারণ। তা আমরাও চাই নাই যে এখানে হাসিনার সাথে আবার আরো একটা পাওয়ার কনফ্লিক্ট হয়ে এটা আবার পরাধীন হয়ে যাক। মানে এটাকে আপনি মানে হাসিনার পারপাস সাফ করতে গিয়েছিলেন কিনা? মানে এটা অনেকে জনমনে আশঙ্কা আছে যে আপনি নির্বাচনে অংশ নিয়েছেন, পার্টির আসে, এটা হাসিনার কারণে না, নাকি বিএনপিকে বিপদে ফেলানোর চেষ্টা করছেন? না, এখানে বিএনপি নির্বাচন করবে না, অথচ তারা আন্দোলনও আবার ওইভাবে করে না। তাই এই জন্য কিন্তু আমরা তো জানি যে এই যে বিএনএ, হ্যাঁ, এটা তো বিএনপিকে ধরাশায়ী করার জন্য একটা চক্রান্ত, এর ফলশ্রুতিতে এটা করা হয়েছিল দলটাই। আপনি আরো অন্য কোনো মানে মার্কাতেও তো দাঁড়াতে পারতেন। না, এটা হয়েছে কি, এটা হলো যেহেতু আমার পার্টি জাতীয় স্বাধীনতা পার্টি, আমার পার্টি রেজিস্টার্ড না, আমার যে কোনো একটা রেজিস্টার পার্টি থেকে নিয়ে যাওয়া দরকার। এবং আমি নির্বাচনের সময় আমি বলছি যে আমি জাতীয় স্বাধীনতা পার্টি মনোনীত এবং কর্তৃক সমর্থিত। সেক্ষেত্রে একটা স্বতন্ত্র প্রার্থী হওয়া যেতে পারে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার সবচেয়ে বড় অসুবিধা হলো যে ওখানে টোটাল ভোটারের 1% লোকের সিগনেচার লাগে। কাজে এটা খুবই বিপদ। এটা যে কোনো লোক বলতে পারে আমি সিগনেচার দেই নাই। কিন্তু আমি তো জানি যে আপনি আপনার এলাকায় আমার পদচারণা আছে, আমি জানি মানিকগঞ্জে আপনি ব্যাপকভাবে পরিচিত এবং আপনার জনপ্রিয়তা আছে। এই 1% ভোটারের স্বাক্ষর আনা কোনো কঠিন কাজই ছিল না, তারপরেও আপনি এটাকে ঝামেলা মনে করেছেন। না, 1%-এর সবচেয়ে বড় অসুবিধাটা হলো যে এখানে যদি ধরেন ওখানে যদি 5 লাখ ভোটার থাকে, তাহলে 1%-ও প্রায় ধরেন কত 5,000 লোকের সিগনেচার লাগে। এর মধ্যে একজনই যদি বলে যে আমি সিগনেচার দেই নাই, অথবা পুলিশের ভয়ে, কারণ এটা তো ইনভেস্টিগেশনটা ওরা আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে করে, তো অনেকে ভয় শুধু বলতে পারে আমি দিতে পারি। সেজন্য আমার মনে হয় 90-এর বি ধারায় যেগুলো ইনক্লুড করা হয়েছে এগুলো বোধহয় মানে বাস্তবমুখী না। আসলে এই জিনিসটাই অগণতান্ত্রিক। কারণ হলো যে এখানে আপনার ওই ভোট হলো এটা গোপনীয় ব্যাপার। আপনার 1% লোকের ভোট আপনার আগেই কাছে, এটা তো ওইটার তো লঙ্ঘন হয়ে যায়। বরং যারা পাওয়ার তারা তাদের একটা হুমকির মুখে সে থাকবে, হ্যাঁ, কাজে তুমি কাকে দিছো সেটা সে কেন ডিসক্লোজ করবে। আসলে এখন এই নতুন স্বাধীনতার এই সময়ে 4 মাস অতিবাহিত হওয়ার পরেও কেন এই ধরনের কালো আইন বাতিল করছে না, সে প্রস্তুতি থাকবে এবং আপনার
বিষয়টি আমরা পরিষ্কার হলাম। জাতীয় স্বাধীনতা পার্টি একটা অনেক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। এই জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান আপনি মোয়াজ্জেম হোসেন খান মজলিস, আপনি আমাদের শিরোনামে করেছেন, সংযুক্ত করেছেন যে আমাদের করণীয় কি, তাই নয় কি? একটু পরামর্শ দিবেন দেশবাসীকে। আমার মনে হয় যে আমি এখানে এই 24-এর গণ অভ্যুত্থানের সাথে একটা সিমিলারিটি আমি দেখি, যে এখানের এই ছাত্র নেতারা যেহেতু তারা কোনো নিজেরাই আপনার কোনো রাজনৈতিক দলের ছত্রছায়া করে নাই বলেই তারা তাদেরকে নিজেদেরকেই সমন্বয়, মুখ্য সমন্বয় পরিচয় দিয়ে এবং তারা তাদের স্বার্থ সংরক্ষণ করতে পারছে। আচ্ছা, কিন্তু 71-এর স্বাধীনতা যারা মূল ভূমিকা পালন করলাম, বিশেষ করে আমি যে মুখ্য সমন্বয়ে ভূমিকা পালন করছি, আমরা ওইভাবে আমাদেরকে মানে রিটেন করিনি। আমার মনে হয় যে এইটা একটা ব্যাপার, 71-এর স্বাধীনতার সমন্বয় এবং 24-এর সমন্বয় মিলিত ভাবে যদি কোনো রাজনৈতিক প্রসেস ঠিক করে, আচ্ছা আচ্ছা, তাহলে হয়তো দেশে একটা ঠিক মেসেজ পেতে পারে, এটা পূর্ণাঙ্গতাও পেতে পারে। কারণ এখানে ক্ষমতা নেওয়ার জন্য এখানে সবাই আপনার মুখে বললেও এরা বিভিন্ন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে হাত মিলাচ্ছে। আচ্ছা, আমার মনে হয় এরা বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনে যারা রাজনৈতিক দল করতে চাচ্ছে তাদেরকে আমি অভিনন্দন জানাই, এবং তাদের প্রতি আপনার পরামর্শ যে তারা আপনার নবীন প্রবীণের সমন্বয়ে একটা দল হওয়া উচিত। সেখানে 71-এর যারা মুখ্য সমন্বয়ক ছিল তারা আমাদের সাথে আলাপ করতে পারে আর কি। আচ্ছা আচ্ছা, মানে তারা যদি মুন্সিয়ানার পরিচয় দিতে চায়, বিশেষ করে যে 24-এর যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক, তারা যেন একটু খেয়াল করবেন। তাদের উদ্দেশ্যেই আমি বলতে চাচ্ছি, পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে তারা যেন একটু 71-এর সমন্বয়কদের সঙ্গে সমন্বয় করেন, তাহলে জিনিসটা আরও পূর্ণাঙ্গ রূপ পাবে। সেক্ষেত্রে বর্তমান বাজারে যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, ছোট বড় মাঝারি, তাদের মধ্যে এক ধরনের মানে দুশ্চিন্তা মাথায় এসেছে যে তারা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন চাচ্ছেন, যাতে এবার এই ছাত্ররা সংগঠিত হয়ে নতুন দল করে নতুন প্যারামিটার তৈরি না করে। এই মানে আসলে কি করণীয় আমাকে একটু মানে খুলে বলবেন। আমার মনে হয় যে এখানে যারা অতি দ্রুত নির্বাচন চাচ্ছে তারা চাচ্ছে না এই দেশটা আসলে এখানে এটা একটা সঠিক খাতে প্রভাবিত হোক। আচ্ছা, কারণ এখানে আমাদের ওই দেশটার আসলে আমার মনে হয় এরাও একটা ওই পার্শ্ববর্তী রাষ্ট্রেরই একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এত দ্রুত নির্বাচন চাচ্ছে। এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ আছে না, এখানে যেমন যে এখানে যে জিনিসটা, এখানে ডিফেন্স থ্রেট চলে আসতেছে আমাদের প্রতি। আচ্ছা, কাজেই আমাদের ডিফেন্স স্ট্রেংথেন করতে হবে, এর জন্য সময় দরকার। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সেটার জন্য সময় দরকার। কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, যার জন্য কোটি কোটি টাকা আমাদের অন্য দেশে দিয়ে আসতে হয়, তাহলে সেটা ঠিক করা। কিন্তু কেউ কেউ বলছে যে এটা সংস্কার, সব সংস্কার দায়িত্ব তো আর এই সরকারের না, এটা নির্বাচিত প্রতিনিধিদের হাতে হস্তান্তর হলে এরাই করতে পারবে। নির্বাচিত প্রতিনিধি কি কিসের নির্বাচিত? এদের তো আপনার এদের তো কোনো সক্রিয়তা নেই, নিজস্ব কোনো চিন্তাধারাই নেই, এরা নির্বাচিত হইলেই বা কি হবে? না, কিন্তু আপনাকে নির্বাচন ব্যবস্থার সংস্কার শেষে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সেই ক্ষেত্রে আপনার প্রশাসন ঢেলে সাজিয়ে অনেক বেশি নিরপেক্ষ করে নির্বাচন কমিশন সহ একটা নির্বাচন দিলে তো জনগণের প্রতিনিধিরা পাওয়ারে আসবে এবং তারা তখন সংবিধান সংশোধন সহ অন্যান্য সংস্কারগুলো করবেন। সবগুলো এই সরকারের দায়িত্বে থাকলে তো 5 বছরের আগে তো আর সম্ভব না। তো সেক্ষেত্রে তারা জুন মাস 2026 একটা রোডম্যাপ দিয়ে দিয়েছেন অলরেডি, এর মধ্যে যতটুকু করা যায় সেটা ঠিক আছে। কিন্তু ব্যাপার হলো যে এখনো যদি নির্বাচন দেয়, আপনার কি হবে?
ওই ওই যে বড় যে দলগুলোর যে মার্কা আছে হ্যাঁ, হ্যাঁ। ওই মার্কা যারা নিয়ে দাঁড়াবে তারাই জিতবে। তো তারা এই মার্কা নিলে তো তার মাথায় মানে দেশ পরিচালনার মতো কোনো জ্ঞানগম্য থাকুক বা না থাকুক, আপনি বলেছিলেন কিন্তু মানে মার্কার রাজনীতিটা বন্ধ করতে বলেছিলেন। আপনি কি বদিউল আলম মজুমদার যে নির্বাচন পদ্ধতি সংস্কারের দায়িত্বে আছেন, সেখানে কোনো আপনার জাতীয় স্বাধীনতা পার্টির পক্ষ থেকে কোনো প্রস্তাবনা দিয়েছেন? না, প্রস্তাবনা বদিউল আলম মজুমদারের হাতেই দিয়েছে আর কি, তার অফিসে যে আর কি দিয়েছেন। হ্যাঁ, কারণ হলো যে এখানে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতাও আছে, কারণ আমি 1 লক্ষ টাকা সিকিউরিটি দিয়ে ঢাকা উত্তরের মেয়র কন্টেস্ট করছিলাম। আচ্ছা, যখন আনিসুল হক ঢাকার মেয়র হয়, মেয়র ছিলেন। তো দেখা গেল যে সময় মার্কা দেওয়া মানে মার্কা গুলা অফিসিয়ালি দেওয়া হলো, সমস্ত মিডিয়া এবং সমস্ত সাংবাদিক ওই নৌকার দানের শেষের পিছনে চলে গেল। এখানে তো এখানে হলো যে তাহলে আপনার এখানে লেভেল প্লেইং ফিল্ডটা কোথায় হলো? আপনার আলোচনা দেখছেন SM রহিম, বাংলাদেশ পঞ্চায়েত পার্টির চেয়ারম্যান। SM রহিম, আপনাকে ধন্যবাদ। আলোচনা করছিলাম পলিটিক্স ক্লাবের মুখোমুখি মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান এবং 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোয়াজ্জেম হোসেন খান মজলিস। উনি বলছিলেন যে নির্বাচন পদ্ধতি যদি পরিবর্তন করা না হয়, মার্কার রাজনীতি যদি বন্ধ না করা হয়, তাহলে কি করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব? আর সেক্ষেত্রে তাড়াহুড়ো করে নির্বাচন দিয়ে সংস্কার ব্যতি রেখে, এই সংস্কারের অভাবে তো এই যা মুখ থুবড়ে পড়বে সকল স্বাধীনতার চেতনা এবং 71 এবং 24-এর চেতনা। খান মোয়াজ্জেম হোসেন মজলিস, আপনার মূল্যবান কথাগুলো শুনছি এবং দেশবাসীকে শুনতে অনুরোধ করছি এবং প্রয়োজনীয় কমেন্ট দেওয়ার জন্য অনুরোধ করছি। জি বলেন। আমার মনে হয় যে আমাদের এখন বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া দরকার। আসলে যে কারণে এই দেশ তৈরি হয়েছিল তার সেই জায়গায় সেই ভিত্তিভূমির উপরে এই দেশকে দাঁড়া করানো দরকার। আসলে আমরা মূলত একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছি। আচ্ছা, আমরা কি এই দেশটা তৈরি হয়েছিল বাঙালি মুসলমানদের জন্য, আচ্ছা, আমরা আবার বাঙালি হইতে গেছি। বাঙালি হইতে গিয়ে যে বাঙালি হিন্দুদের আবার আরেকটা পশ্চিমবঙ্গ আছে। আচ্ছা, আচ্ছা, এবং তাদেরও আবার আপনার তাদেরও আনুগত্য এই দেশের প্রতি না দিল্লির প্রতি, সেটাও একটা ব্যাপার আছে। কনফিউশন রয়েছে। আপনার যে ভিত্তির উপরে আপনার দেশ তৈরি হয়েছে সেটাকে যদি আপনি বিসর্জন দেন তাহলে ওই দেশ তো টিকতে পারে না। আপনি একটা ফর্মুলা দিয়েছিলেন, ফাউন্ডিং ফাদার্স। কিছুদিন আগে এটা বেশ ব্যাপক আলোচিত হয়েছিল, ফাউন্ডিং ফাদার্স। এটা একটু দেখা করবেন প্লিজ। না, আমার মনে হয় যে আমাদের এখানে বা আজকে জিন্নাহ সাহেবের যে জন্মদিন গেল, ওরা পাকিস্তানরা তাদের জাতির জনক হিসাবে মোহাম্মদ আলী জিন্নাহকে বলে, এখানে আমাদের এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতির জনক বলে। কিন্তু আমার মনে হয় যে এখানে কোন ব্যক্তিরে না বলে এখানে ফাউন্ডিং ফাদার্স বলা দরকার। কারণ এই দেশটা তৈরি হওয়ার ব্যাকগ্রাউন্ডটা কারা তৈরি করেছিলেন। আচ্ছা, আচ্ছা, আমি মনে করি যে এখানে নওয়াব স্যার সলিমুল্লাহ, আচ্ছা, যিনি পূর্ব বাংলা এবং আসাম সহ একটা রাজ্য ব্রিটিশ পিরিয়ডে তৈরি করেছিলেন এবং যার হেডকোয়ার্টার ছিল ঢাকায়, এবং যিনি অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছেন, সেই মুসলিম লীগের নেতৃত্বেই বেঙ্গল পার্টিশন হওয়ার পরে যেটা পূর্ব পাকিস্তান হয় সেটাই এখন বাংলাদেশের টেরিটরি। আচ্ছা, আচ্ছা। এবং উনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। কাজেই নওয়াব সলিমুল্লাহ ফাউন্ডিং ফাদার্স, ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স। আরেকটা হলো যে 1940 সালে লাহোর রেজুলেশন যে অল ইন্ডিয়া মুসলিম লীগ গ্রহণ করেছিল, সেটা নেতৃত্ব দিয়েছিলেন শেরে বাংলাকে ফজলুল হক। আচ্ছা, আমার মনে হয় যে শেরে বাংলাকে ফজলুল হককেও ফাউন্ডিং ফাদার্স এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি আনডিভাইডেড বেঙ্গলের প্রাইম মিনিস্টার ছিলেন 1946 সাল থেকে, উনিও একটা গ্রেট বেঙ্গল
কে আনডিভাইডেড বেঙ্গলের একটা স্বাধীনতা প্ল্যান দিয়েছিলেন। চেষ্টা করেছিলেন, এবং ওনার কর্মী তো শেখ মুজিবুর রহমান। আমার মনে হয় যে আপ্যায়ন করেছে গ্রিন ফুডস প্রোডাক্টস 5 প্রকারের ভর্তা সহ খাবার। এটা আপনি কেমন লেগেছে? অবশ্যই ভালো, কারণ আসলে তো মানে খালি পেটে তো কোনো আলোচনা হয় না। দামি কথা বলা যায় না, কারণ এটা দরকার আপনার পেটে ভাত থাকলে। আমার স্ত্রী রান্না করেছে। সেটা অবশ্যই ভালো। আমার স্ত্রী একটু অসুস্থ আছে, তার জন্য দোয়া করবেন যাতে তার মানে মাথায় একটু টেস্ট করা হয়েছে এবং ভালো ডাক্তারের পরামর্শ নিচ্ছি, ভবিষ্যতে আরও নিব। আপনি দোয়া করবেন। এবং পলিটিক্স ক্লাবের এই আলোচনায় আপনি এসেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনি শেষ 1 মিনিট বলবেন, এই আপনার বলার মধ্য দিয়ে আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। বলছিলেন বাংলাদেশ জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, 1969 সালের গণ আন্দোলনের নেতা, এবং উনি ছাত্রলীগের ঢাকা ভার্সিটির ছাত্রলীগের অন্যতম নেতা খান মজলিস, মোয়াজ্জেম হোসেন খান মজলিস। দেশবাসীর উদ্দেশ্যে আপনি 1 মিনিট। আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা সবাই ধৈর্য ধরেন এবং যার যার কাজ শেষে করেন। যারা কৃষক আছেন তারা ভালোভাবে ফসল ফলানোর চেষ্টা করেন, যারা বিদেশে আছেন তারা দেশের বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠান, যারা ডিফেন্সে আছেন তারা দেশ রক্ষার ব্যাপারে আপনারা আপনাদের কাজ করুন। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে হবে এটা ঠিক করা আপনাদের ডিউটি না, আমার মনে হয় যে। আর রাজনীতিবিদদের আমরা বলবো যে হোসেন শহীদ সরোয়ার্দীর একটা বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করব, যে ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, এটা স্মরণ রাখবেন এবং দেশের দিকে তাকিয়েই রাজনীতি করবেন। কারণ আপনার ওই অন্যান্য পেশার টাকা রোজগার করা যায়, কিন্তু এখানে রাজনীতি করে আসে চর্যবৃত্তির প্রশ্রয় নেওয়াটা ঠিক হবে না। গ্রিন পার্টির পক্ষ থেকে আপনার জন্য একটি সুদৃশ্য গ্রিন পার্টি লেখা খচিত কলম আমরা উপহার দিতে চাচ্ছি, এবং সেই সাথে আপনার এই আলোচনার রেশ ধরেই আজকের আলোচনা অনুষ্ঠান শেষ করব। আপনাকে আমাদের মন্তব্য এখানকার অনুষ্ঠানের সম্পর্কে আপনার মন্তব্য লেখার জন্য অনুরোধ করছি, এবং আপনার এই লেখার মধ্য দিয়েই আজকের আলোচনা পলিটিক্স ক্লাবের মুখোমুখি আলোচনা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আপনারা আসবেন, আপনাদের মতামত তুলে ধরবেন, এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের জন্য আমাদের কি করা প্রয়োজন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মেধাভিত্তিক চর্চার অভাব রয়েছে সেগুলো কীভাবে সন্নিবেশিত করে মানুষের মধ্যে বাংলাদেশের কল্যাণে, বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কল্যাণে খরচ করা যায়, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ একজন আরেকজনের মুখ দেখতে চায় না, এই নেতিবাচক রাজনীতির অবসান ঘটিয়ে একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশকে কী করে একটি বিশ্বের দরবারে তুলে ধরা যায়, সেক্ষেত্রে পলিটিক্স ক্লাবের এই অনুষ্ঠান সারা বিশ্বব্যাপী আমাদের যে আলাদা আলাদা কান্ট্রি ভিত্তিক পেজ আছে সেখানে আমাদের গবেষণায়, আমাদের কাজে আপনারা সবাই হাত বাড়িয়ে দিন, এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য, বাংলাদেশের মানুষের ভোট ভাতের অধিকারকে রক্ষা করার জন্য, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে রক্ষা করার জন্য, এবং বাংলাদেশের এই যে মিডিয়া, হলুদ সাংবাদিকতা, কারো দিকে ক্যামেরা ধরে, কারো দিকে ক্যামেরা ধরে না, কারো লেখা পত্রিকায় ছাপা হয়, কারোটা হয় না, এই যে মানে ঐক্যমতের মানে মানুষের ভিন্নতা থাকবে, মানুষের মধ্যে ব্যক্তি অভিজ্ঞতা, অভিমত ভিন্নতা থাকবে, কিন্তু ভিন্নমত ছুঁইবার যে রাজনৈতিক কালচার সেটা বিল্ড আপ করার জন্য পলিটিক্স ক্লাব চেষ্টা করছে। আপনারা যখন সময় পান 2x2 পুরানা পল্টন, ঢাকা, দোতলা, আজিজ অটোসের দোতলায় আপনারা আসবেন, আমাদেরকে জানাবেন, জানিয়ে শিডিউল করবেন, আসবেন, আপনার আলোচনা দেশবাসীকে এবং বিশ্ববাসীকে শোনাতে চাই। সবাই ভালো থাকবেন। আমি রাজু আহমেদ খান, চেয়ারম্যান গ্রিন পার্টি এবং প্রধান সমন্বয়ক পলিটিক্স ক্লাব, সবাইকে বিদায়। আসসালামু আলাইকুম।